চুরির অভিযোগে মারধর সাজা, কারা হেফাজতে ভ্যান চালকের মৃত্যু, ৫ দিন পর পরিবারের হত্যা মামলা। কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনে পুড়ল হাসপাতাল ও বসতঘর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার। এমন শীত কুয়াশা কদিন থাকবে? এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা আছে। এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে গিয়ে দেখা যায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা ছাড়া কাউকে স্মৃতিসৌধ চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেলা ১টার দিকে ফটকের সামনে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও উৎসুক দর্শনার্থীর ভিড় দেখা যায়। ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে দলটির সব প্রস্তুতি আছে। নিরাপত্তার স্বার্থে নেতাকর্মীদের অধিকাংশ স্মৃতিসৌধের বাইরে অবস্থান করবেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে সব পদক্ষেপ নেওয়া হবে। দুপুর ১২টার দিকে স্মৃতিসৌধের দ্বিতীয় ফটকের সামনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন ও ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমানকে নেতাকর্মীদের নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। আসাদুজ্জামান মোহন বলেন, আজ আমাদের সুযোগ হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর। দিনটি সাভারবাসীর জন্য ভীষণ আনন্দের। তাকে স্বাগত জানাতে আমরা পুরোপুরি প্রস্তুত। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট ক্রাইম অপস ও ট্রাফিক উত্তর আরাফাতুল ইসলাম বলেন, ১,০০০-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নেতাকর্মীদের গণসংবর্ধনার পর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে দাতব্য সংস্থা পরিচালিত একটি হাসপাতাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার সকালে মধুরছড়া আশ্রয় শিবিরের বা ক্যাম্প 4-এর D2 ব্লকে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল রাতে পৃথক অগ্নিকাণ্ডে কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি ব্লকের ৫টি বসতঘর পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া হাসপাতালটির নাম ওবাট হেলথ পোস্ট। এটি ওবাট হেল্পার্স নামে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা পরিচালনা করে। জানতে চাইলে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার RRRC ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে জানান, আগুনে হাসপাতালটির ২টি শেডের ১৩টি কক্ষসহ চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। জানতে চাইলে ওবাট হেলথ পোস্টের স্বাস্থ্য সমন্বয়ক চিকিৎসক মাহমুদুল হাসান সিদ্দিকী বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। এই হাসপাতালে রোহিঙ্গাদের পাশাপাশি আশেপাশের এলাকার বাসিন্দারাও বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে আসছেন। পুড়ল ৫ বসতঘর। এদিকে গতকাল রাতে কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি ব্লকে ৫টি বসতঘর আগুনে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। আশ্রয় শিবিরটিতে ৭০,০০০ রোহিঙ্গা বসবাস করেন। ক্যাম্প সূত্র জানায়, আশ্রয় শিবিরের ঘরগুলো একটির সঙ্গে আরেকটি লাগানো। বাঁশ ও ত্রিপলের ছাউনি দিয়ে এসব ঘর তৈরি করা হয়েছে। একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা আরও ৪টি ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। জানতে চাইলে আশ্রয় শিবিরের নেতা বা মাঝি আমানুল্লাহ বলেন, আগুন লাগার সময় অধিকাংশ বাসিন্দা ঘুমিয়েছিলেন। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও অনেকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা নেতারা জানান, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে ১,০০০-এর বেশি বসতি পুড়েছে। এ ঘটনায় একজনের মৃত্যুও হয়। গত ৭ বছরে আশ্রয় শিবিরে আগুন লেগেছে অন্তত ২০০ বার। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১৪ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫শে অগাস্টের পরের কয়েক মাসে। এছাড়া গত ১ বছরে আরও ১.৫ লাখ রোহিঙ্গা আশ্রয় শিবিরে এসেছেন। রাজশাহীর বাগমারা উপজেলায় চুরির অভিযোগে নির্যাতন চালিয়ে ভ্যান চালক ওমর ফারুককে ৩৯ হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তার বাবা মুসলিম সর্দার বাদী হয়ে বাগমারা থানায় এ মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন দেউলা গ্রামের রেজাউল করিম ৪৭, বিপ্লব ওরফে ভুট্টো ড্রাইভার ৩৫, রহিদুল ইসলাম ৪৫, হাবিবুর রহমান ৫৫, মাঝি গ্রামের আব্দুল মতিন ৪০, দানগাছি গ্রামের মুকুল হোসেন মুরগি মুকুল ৪৪, জুয়েল রানা ভাংরি জুয়েল ৩৫, দরগামারিয়া গ্রামের রফিকুল ইসলাম ৪০, ভবানীগঞ্জের আসাদুল ইসলাম ৩৬, আব্দুস সালাম ৪৮, মোজাম্মেল হক ৪২ ও আব্দুল হান্নান ৩৮। আসামিদের মধ্যে ৩ জনকে ২৩ ডিসেম্বর দুপুরে আটক করে পুলিশ। মুকুল হোসেনকে থানায় এনে ছেড়ে দেওয়া হলেও অন্য দুজনকে কারাগারে পাঠানো হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজাহারে বাদী উল্লেখ করেছেন, ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে তার ছেলে ওমর ফারুক অটো ভ্যান রেখে প্রস্রাব করতে যান। ফিরে এলে সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়তিন তাকে আটক করেন। তাদের নির্দেশে সমিতির সদস্যরা ওমর ফারুককে লোহার রড দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ওমর ফারুককে একটি প্রাচীরের সঙ্গে দাঁড় করিয়ে উভয় হাত ও পায়ে হাতুড়ি দিয়ে কয়েকটি লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া হয়। এ সময় ওমর ফারুককে মারপিট করতে থাকেন। এর এক পর্যায়ে পানি পান করতে চাইলে নদীতে নিয়ে ওমর ফারুককে বিবস্ত্র করে চোবানো হয়। এক পর্যায়ে অন্যরা গিয়ে ওমর ফারুকের পায়ুপথে শুকনো মরিচের গুঁড়া ঢেলে দেন। এজাহারে আরও বলা হয়েছে, নির্যাতনের এক পর্যায়ে ওমর ফারুকের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে ওমর ফারুকের কাছ থেকে গাঁজা উদ্ধারের নাটক সাজিয়ে আসামিরা বাগমারা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম ভূঁইয়াকে জানান। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওমর ফারুককে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর ওমর ফারুককে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী কারাগারে পাঠায় পুলিশ। সেখানে অসুস্থ হলে পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ ডিসেম্বর ওমর ফারুকের মৃত্যু হয়। বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর ওমর ফারুককে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক সাকলাইন হোসেন জানান, ওমর ফারুকের শরীরের বিভিন্ন স্থান সামান্য ফোলা ও জখম ছিল, তবে গুরুতর কিছু ছিল না। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, ওমর ফারুকের কাছে গাঁজা পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকার অর্থদণ্ড দেওয়া হয়। তবে এর আগে তাকে মারধর করা হয়েছিল কিনা সেটি আমি জানি না। সাজা দেওয়ার সময় তিনি সামান্য অসুস্থ ছিলেন, তবে তার শরীর রক্তাক্ত ছিল না। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক এসআই আবু জাহিদ শেখ প্রথম আলোকে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগে আটক আসামি মুরগি মুকুলকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখন যেহেতু আসামি হয়েছে তাকে আবার ধরা হবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শুক্রবার রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস, আর আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজ সকাল 10:30টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা। পাশাপাশি থাকবে কুয়াশার প্রকোপ। গতকাল বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার অর্থাৎ ৫ দিনের আবহাওয়ার বিষয়ে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উপর এখন শীতের প্রভাব বাড়ার কারণ হিসেবে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এই বলয়ের প্রভাবে দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এই বলয়ের বর্ধিতাংশ এখন পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বাড়তে পারে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শনিবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।